দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টকশো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। আজকের অতিথি একজন উদীয়মান ছাত্র নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই তিনি মেধা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 24 ছাত্র জনতার অভ্যুত্থানে পর্দার আড়ালে থেকে কৌশল নির্ধারণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সংহতি প্রকাশে তিনি পালন করেছেন অত্যন্ত সক্রিয় ভূমিকা। দীর্ঘ এক দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে প্রকাশ্যে এসে তিনি যেমন আলোচনা জন্ম দিয়েছেন, তেমনি রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা নিয়েও তুলেছেন নানা প্রশ্ন। কিন্তু প্রশ্ন রয়েই যায়, গোপনীয়তা কাটিয়ে প্রকাশ্যে এসে এই রাজনীতি কি সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবে, নাকি পুরনো বিতর্কই তার বর্তমান পরিচয়কে ছাপিয়ে যাবে? এই প্রশ্নগুলোর মুখোমুখি করতেই আজকে দ্য হট সিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাধারণ সম্পাদক SM ফরহাদ। দর্শক, আমাদের আজকের অতিথি ডাকসুর GS SM ফরহাদ। তার আরও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। SM ফরহাদ, আপনাকে দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বায়োতে যেমনটি শুনছিলাম, 24 আন্দোলনে পেছন থেকে আপনারা নেতৃত্ব দিয়েছেন এবং 24 যারা স্টেক হোল্ডার ছিল, এই স্টেক হোল্ডারদের মধ্যে আপনারাও অন্যতম। আপনাদের রাজনৈতিক পরিচয় আছে, এই পরিচয় দীর্ঘদিন গোপনেই ছিল। সম্প্রতি একটি শব্দ নিয়ে আমরা যেরকম রাজনৈতিক শব্দই বলতে পারি, পুরো বাংলাদেশেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে গুপ্ত শব্দটি নিয়ে খুব আলোচনা হয়েছে এবং দেয়াল লিখনের পাশে গিয়ে আপনারা ছবি তুলেছেন, আপনাদের ছাত্র শিবিরের নেতারাও তার পাশে গিয়ে ছবি তুলেছে। 24-এ তো সবাই এক হয়ে গেলেন, কি করে এই যে বিভাজন বা শব্দের রাজনীতি আবার নতুন করে ফিরে আসলো, কিভাবে দেখছেন আপনারা এই রাজনীতিকে? আমার বিবেচনায় গুপ্ত কিংবা সুপ্ত যে বিতর্ক চলছে যে বর্তমানে, সেটি কোনো বিভাজন নয়, বরং সেটা একটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শুধুমাত্র নিজেদের যে ক্রাইসিস, নিজেদের যে লিমিটেশন ছাত্রদের, নিজেদের যে অপরাধের পাহাড় সম পরিমাণ, এগুলোকে ঢাকবার জন্য। তারা যখন দেখছে যে ক্যাম্পাসে তাদের জনপ্রিয়তা নাই, পরপর 5টা ছাত্র সংসদে তারা সিরিয়াস মাত্রায় হেরেছে এবং তাদেরকে শেষ পর্যন্ত প্ল্যান করে চাকসু নির্বাচন বন্ধ করতে হয়েছে, তারা যখন দেখছে যে ছাত্র শিবিরকে কোনোভাবে দমানো যাচ্ছে না, তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রোগ্রাম কর্মসূচি হাতে নিতে নিতে এক পর্যায়ে একেবারে স্কুল, প্রাইমারি স্কুল পর্যন্ত সব জায়গায় ছাত্র শিবির তাদের কার্যক্রম বিস্তৃত হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে, যেটা তারা আশা করে নাই। তারা বরং যারা ধীরে ধীরে হতাশ হচ্ছে। বিপরীতে তারা তাদের পার্টিকে কন্ট্রোল করতে পারছে না। গত 2.5 বছর সময় পার হয়ে গেল, এই লম্বা সময়ের মধ্যে একটা কাউন্সিল তারা দিতে পারলো না। শুধু কাউন্সিল না, বহুবার যতবারই শোতে আসি তারা বলে যে এই বুঝি কয়দিন পরেই আমাদের কনস্টিটিউশনটা ঠিক হবে। একটা দলের গঠনতন্ত্র পর্যন্ত অ্যাপ্রুভড অবস্থায় নেই, কোন গঠনতন্ত্রে তারা চলবে। যখন দেখে তাদের কোনো শাখাকে তারা কন্ট্রোল করতে পারে না, প্রত্যেক জায়গায় কোথাও রামদার প্র্যাকটিস, কোথাও ধর্ষণের ঘটনা, কোথাও হচ্ছে চাঁদাবাজির ঘটনা, শত শত কেস এরকম। শেষ পর্যন্ত মানে এই যে চাপাতি রামদা দিয়ে ঘটনা দেখেছেন, গত কয়েকদিনে নেত্রকোনা মেডিকেল কলেজে এই যে গেস্ট রুম নেওয়া, কান ধরে উঠবোস করানো শিক্ষার্থীদেরকে, এই ধরনের কেস দেখেছেন। এভাবে করে তারপরে হচ্ছে কালকে আর একটা ক্যাম্পাসে তারা দেখলাম যে শিক্ষককে হয়রানি করছে। এইভাবে নানা ধরনের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং আইলেটে তারা গেস্ট রুম নেওয়ার চিন্তা করেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় 36 জন আদুবাইকে সিট দেওয়ার প্রবণতা শুরু করেছে। এই সামগ্রিক কার্যক্রমে যখন তারা শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেটা পোস্ট অগাস্ট পিরিয়ডে আপনি দেখবেন ডাকসু সহ অন্যান্য ইলেকশনে ছাত্রদল কিছুটা ভোট পেয়েছে, অর্থাৎ শিক্ষার্থীদের কিছু অংশ তাদেরকে গ্রহণ করতে চেয়েছিল, অল্প কিছু সংখ্যক অংশ। তো এখন যখন তারা দেখছে এখন সেই সংখ্যক শিক্ষার্থীরাও তাদের কাছে দূরে সরে যাচ্ছে, তখন তারা একটা এজেন্ডা হাজির করলো। সেই এজেন্ডা হচ্ছে গুপ্ত এবং সব জায়গায় লিখো, ঝামেলা করো। শিবির যখন রিয়েক্ট করলো না, চট্টগ্রামে আরও অনেক জায়গায় রিয়েক্ট না করার পরে তারা ছোটো ছোটো ইস্যুতে তারা সংঘাত তৈরি করবার চেষ্টা করলো, যেটা চট্টগ্রামে দেখেছি যে শেষ পর্যন্ত রামদা দিয়ে শিবিরে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে আক্রমণ করা হইলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি ভুয়া একটা ফটোকার্ড নিজেরাই ছড়িয়ে, সিরিয়াস মাত্রায় ছড়িয়ে, সরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান থেকে সেটি মিথ্যা প্রমাণিত হওয়ার পরও থানায় গিয়ে মাপ করা হইলো এবং ছাত্র শিবির সংঘাতে লিপ্ত হওয়ার
মানে একটা সক্রিয় চেষ্টা তাদের মধ্যে আমরা লক্ষ্য করলাম। উদ্দেশ্য একটাই, এই বিতর্কে যাতে আমরা জড়াই, উদ্দেশ্য একটাই, আমরা যাতে তাদের চাঁদাবাজি, ধর্ষণ কিংবা খুন কিংবা ক্যাম্পাস দখল এগুলোর প্রতি খেয়াল না রাখি, আমরা যাতে ভুলে যাই রাষ্ট্র কেমন করে ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় ফেল হচ্ছে, আমরা যাতে ভুলে যাই বিএনপি কেমন করে জুলাইয়ের ম্যান্ডেটের বিপরীত ভূমিকা রেখে দুদককে মোলা ঝুলিয়ে বসায় রাখলো। এখন পর্যন্ত দুদকের কোনো কার্যক্রমই নেই, সব বন্ধ হয়ে আছে। এরপরে কাকে দায়িত্ব দিবে, কোনো সিদ্ধান্ত নাই। ব্যাংক খাত আবার লুটপাটকারীদের হাতে দিয়ে দেওয়া হলো। আমরা যখন এরকম খাতে খাতে প্রত্যেকটা জায়গায় এই ধরনের কাজ দেখি, আমরা যাতে সেই টপিক নিয়ে আলাপ না করি, আপনি যাতে শোতে সেই প্রশ্ন না করেন, সম্পাদকীয় কলমে যাতে পত্রিকাওয়ালা তিনি না লেখেন, সাংবাদিকরা এ বিষয়ে তিনি যাতে গুপ্ত নিয়ে লেখেন, সেজন্য এই এজেন্ডা হাজির করা হলো। না, আমরা শুধু গুপ্ততা থাকতে চাই না, আমরা প্রশ্ন করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসেই ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের একটা মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে। এইটা কি আদর্শিক দ্বন্দ্ব, আদর্শিক লড়াই, নাকি ক্যাম্পাস দখলের রাজনীতি বা ক্যাম্পাস কেন্দ্রিক সুবিধা? ধরেন আপনারা এই জুলাইয়ের পর থেকে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ অনেকটাই আপনাদের হাতে, আপনারা ডাকসুতে জিতেছেন। এখানে কি কোনো মানে লগ্নি করা ছাড়াই ব্যবসা হয় এরকম? আপনাদের পকেটেও কি খুব বেশি টাকা ঢুকেছে? দেখেন, মানে আপনি যেটা বলেছেন যে আদর্শের লড়াইটা হওয়া উচিত ছিল কীরকম, যে আপনি আপনার আদর্শকে সামনে নিয়ে আসবার জন্য নানা রকমের আয়োজন করবেন, যেখানে শিক্ষার্থীরা আসবে, সেটি দেখবে, আবার ছাত্র শিবিরও করবে, ছাত্র দলও করবে, ছাত্র ইউনিয়নও করবে, প্রত্যেকের আয়োজনগুলো অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীরা যারটার মন চায় রিসিভ করবে, প্রত্যেকে অবজার্ভ করবে, তার স্বাধীনতা আছে কোনটা রিসিভ করবে, যে কোনো একটাকে ওয়েলকাম করবে। আপনি আরেকজনের ডেমোক্রেটিক রাইটসকে কোনোভাবে ভায়োলেট করবেন না, এখানে হ্যাম্পার করবেন না, এটা হচ্ছে মিনিমাম জায়গা। আপনি আপনার কম্পিটিশন অংশগ্রহণ করবেন। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমরা একটা কমন প্যাটার্ন লক্ষ্য করেছি। আমি উদাহরণ দিই, পাবনার ঈশ্বরদীতে শিবিরের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল, ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না পূর্বঘোষিত, ওখানে ককটেল মারা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। কেন ভাই, আপনার যদি এখানে যাওয়ার ইচ্ছাই থাকতো, আপনি আগের দিন একটা কর্মসূচি সেখানে ঘোষণা দেন না, আমি কর্মসূচি ফিরিয়ে নিয়ে আসতাম। চট্টগ্রামে আগের দিন আমাদের ব্যানার ফ্যাশন টাঙানো ছিল সরকারি সিটি কলেজে, তারা খুলে ফেললো। ছাত্র শিবিরের ওখানকার দায়িত্ব ছিল সেটি অভিযোগ আকারে অধ্যক্ষ বরাবর দেওয়ার জন্য গিয়েছে। কেন অভিযোগ আকারে দিচ্ছে, কেন মারামারি না করে ফর্মাল অভিযোগে যাচ্ছি, তারা খেপে গেল, আক্রমণ করলো ক্যাম্পাসের ভিতরে, বাইরে এসে আক্রমণ করলো। আমরা থামলাম না, আমরা এই মারামারিতে জড়াবো না, আমরা বরং একটা ডেমোক্রেটিক নিয়ম অনুযায়ী সংবিধান আমাকে যে অধিকার দেয় যে মিছিল করবো, আমরা একটা বিক্ষোভ মিছিল করি। 4টা বিক্ষোভ মিছিল আহ্বান করা হলো ছাত্র শিবিরের পক্ষ থেকে। সেই মিছিলে ছাত্রদলের ওই রোডে কোনো কর্মসূচি ছিল না, ওই টাইমে কোনো কর্মসূচি ছিল না। আমার মিছিল রাউন্ড দিয়ে শেষের পথে পিছন থেকে এসে কেন আপনি রামদাদি আক্রমণ করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি তার নামে ভুয়া ফটোকার্ড ছড়াইলেন, ছাত্রদলের পেজ থেকে বহু পেজে বহু নেতৃবৃন্দের আইডিতে এখনও সেই ফটোকার্ডটি আছে, যেটি জাইমা রহমানকে নিয়ে ছড়ানো হইল। যার নামে ছড়িয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ, তিনি নিজে দাবি করেছেন যে আমার আইডি আপনি ফরেন্সিকে দেন। বিকেলবেলায়, দুপুর থেকে ছড়ানো হয়েছে, বিকেলবেলায় তিনি পুলিশের কাছে গিয়ে পুলিশকে বলছে আমার আইডি ডিজিটাল ফরেন্সিকে দেন, চেক করেন, অপরাধী হলে আমার বিচার করেন। আমি যদি এটা করে থাকি, আমি চ্যালেঞ্জ করলাম, আমি করি নাই। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান প্রমাণ দিল যে এটা ভুয়া, এটা হয় নাই। এর মধ্যে ছাত্রদলের একটা গ্রুপ SM হলে তার রুমে গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গেল। সেকেন্ড, আরেকটা গ্রুপ থানায় আসলো, যখন জানলো যে তিনি থানায় আসলেন, বিকেল থেকে 2-2.5 ঘন্টা অবধি পুলিশ তাকে থানায় বসিয়ে রাখলো, না জিডি নিল, না তার আইডি ফরেন্সিকে নেওয়ার জন্য কোনো প্রক্রিয়া গেল, বরং পুলিশ ছাত্রদলকে আহ্বান করলো থানায়, ছাত্রদল আসলো, এসে তার উপর মব করলো, তার সাথে থাকা শিক্ষার্থীদের আক্রমণ করলো। কি প্রুফ করে আপনি আগ বাড়িয়ে সংঘাত তৈরি করতে চান? কি প্রুফ করে আপনি? এটাই প্রুফ করে ছাত্রদল চায় যে একটা সংঘাত লাগুক, কোনোরকম শিবির যদি একটুখানি জড়ায় সেটাকে আরও নানাভাবে রং মাখিয়ে প্রমাণ দেওয়া হবে শিবির মারামারিতে জড়াইছে, সেজন্য আমি ক্যাম্পাস দখল করছি। হ্যাঁ, তারা অপেক্ষাও করে নাই। তারা ভাবছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমরা মারামারিতে জড়াবো, তারা ভেবেছিল আমরা ঈশ্বরদীতে মারামারিতে জড়াবো, এক পর্যায়ে সে ইচ্ছে করে ক্যাম্পাস দখল করবে। তারা ওই ক্যালেন্ডার লিস্ট একটা ফাংশন করে না, কিন্তু পরের শিফটে সে জাম্প মারছে। কি জাম্প মেরেছে? নেত্রকোনা মেডিকেলে তারা গণরুম গেস্ট রুম নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইলেটে তারা গেস্ট রুম নিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা গেস্ট রুম নিচ্ছে এবং শিক্ষক মানে তার মতো করে সিট বাণিজ্য কার্যক্রম স্টার্ট করছে। তার মানে তাদের ক্যালেন্ডার প্ল্যান আছে যে কখন রামদা ঢুকাবে, কখন গণরুম শুরু করবে, কখন গেস্ট রুম শুরু করবে, কখন পুরো জিনিসটাই কন্ট্রোল করবে। এটা তাদের প্র্যাকটিস। কিন্তু এই দখল বাণিজ্য বা যেটাই হয়, ধরেন আপনারা তো ডাকসুতে আছেন, আমি আপনার আগের প্রশ্নের শেষে যেটুকু যুক্ত করে দিয়েছিলাম যে এই ডাকসুতে নেতৃত্ব থাকলে, ক্যাম্পাসে নেতৃত্ব থাকলে মানে অর্থনৈতিকভাবে স্টুডেন্ট লিডারদের কি পরিমাণ লাভ হয়, বা মানে ফরহাদের অর্থনীতি কতটা ফুলে ফেপে উঠেছে? দেখেন, এটা লাভ হতো যদি হয়তো আমাদের এই বিভিন্ন বন্ধু সংগঠনের মধ্যে আমরা আচরণ করতাম যেভাবে করে আর কি। আমরা যেটা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম হয়ে জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবকটা ক্যাম্পাসে ছাত্র শিবির ভূমিধস বিজয় পাওয়ার পরে কয়েকটা কাজ মৌলিকভাবে করেছে। একটা হচ্ছে অবৈধ সিট কাউকে নিতে দিব না, আমরা নিজেরাও থাকবো না। আমার নিজের মাস্টার শেষ হওয়ার আগেই আমি চলে আসছি
ক্যাম্পাস থেকে। মহিউদ্দিন খান এজিএস সেদিন মাস্টার্স শেষ, পরের দিনে চলে আসছে ক্যাম্পাস থেকে, সিট আর থাকে নাই। নির্বাচিত প্রতিনিধি হিসাবে তার থাকার অনুমতি আছে, কিন্তু স্পেশাল পারমিশন আছে যে নির্বাচিত প্রতিনিধি হিসাবে যতদিন তার মেয়াদকাল থাকবে ততদিন হলে থাকতে পারবে। এরপর আমরা চিন্তা করি যেহেতু আমি বাইরে থাকতে পারবো, আমার সুযোগ আছে, আমি একটা শিক্ষার্থীকে সুযোগ দিই। তারপর সেমভাবে দেখবেন আমাদের আগে যেটা ঘটতো যে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান আদার্স এখানে চাঁদাবাজি, ওই ডেভেলপমেন্ট প্রজেক্ট ছাত্রলীগের পিরিয়ডে বহু ঘটেছে। বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রফেশনালি অ্যামাউন্ট নেই। আমরা এখানে অ্যামাউন্ট নিজেরা নেওয়ার তো প্রশ্নই আসে না, অন্যরা যাতে না নিতে পারে সেজন্য যখন ক্রস চেক দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো পিছায় নাই, বড় বড় প্রকল্প পিছায় নাই। এই যে 2 কোটি টাকার খেলার মাঠের প্রকল্প, এই যে ধরেন 2800 কোটি টাকার প্রকল্প একটা আসছে, কীভাবে পিছাবে? বিভিন্ন জায়গায় নানা প্রকল্প পিছায়, কারণ একটা সময় হয়তো পরে হইলে ডাকসু শেষ হয়ে গেলে বিভিন্ন দল ভাগ ভাগ করতে সুযোগটা হয়তো পাবে। তবে আমরা যেটা নিশ্চিত করতে পেরেছি সেটি হচ্ছে নিজেরা একটা সম্পদের দিকে তাকাবো না, প্রশ্নই আসে না, বরং এখান থেকে লুটপাট করবে শিক্ষার্থীদের সম্পদ, পাবলিক মানি থেকে হাত দেবে, সে সুযোগ আমরা দেবো না। এই কমিটমেন্টের বেসিসেই আমরা কাজ করে গিয়েছি, বাকিটা সময় করে যাব। এখানেই বাকিদের আতে ঘা লাগে। যেমন ধরেন সিট নিয়ে কেউ রিকমেন্ডেশন নিতে আসলো, আমরা বলি যে না পলিসি অনুযায়ী হবে। এখানে অন্যরা হলে কি করতেন, ছাত্রদলের যেমন বলি, তাতে কোনো বিজয়ী প্রার্থী এখানে নাই, এরপর তার ঠিকই আদবাইদেরকে ঢুকানোর জন্য চেষ্টা করছে এবং অনেকের ব্যাপারে রিকমেন্ডেশন নিয়ে কোনো রকম মানে নিয়ম ভায়োলেট করে দিয়ে দেওয়ার চিন্তা করছে। পর আমরা খোঁজ নিলাম, তারা এক একজন ব্যবসায়ী, এক একজন বিভিন্ন পদের সহসভাপতি, কেউ যুব দলের, কেউ অমুক দলের, বিভিন্ন জায়গায় তাদেরকে ইউনিভার্সিটি সিট দিচ্ছে। এর মধ্যে দিয়ে একটা কালো অধ্যায় তারা স্টার্ট করছে। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ছাত্র শিবির মূল জায়গা হচ্ছে শিক্ষার্থীদের সার্ভিসটা নিশ্চিত করা, মূল জায়গা হচ্ছে আমি একটা বছর এখানে একটা আমানতদারিতার মধ্য দিয়ে একটা আমানত পেয়েছি, এটা আমাদের এই আমানতের জবাব দিতে যদি আমি পারফেক্টলি করতে না পারি তাহলে আমার এতদিনের শিখা আসা প্রশিক্ষণ, সংগঠনের এতদিনের শিখা আসা মূল্যবোধ সব কিছু নাই হয়ে যাবে, সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা এই জায়গায় চেষ্টা করছি, আশা করি আমরা সফল হবো এই জায়গায়। ছাত্রদল যে সিট চাচ্ছে এটাকে আপনারা কেন অবৈধ বলছেন বা আদু ভাই বলছেন? সে তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো নিশ্চয়ই হলে থাকতে পারে, সেটা বয়স যাই হোক, তাই নয় কি? বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, যে নীতিমালা এখন সিট দেওয়া হয়, নীতিমালা অনুযায়ী কেউ বারবার রিএড নিলে তাকে সিট দেওয়ার অনুমতি নাই, একাধিকবার রিএড নিলে, এবং তিনি তার সিট ক্যান্সেল করে তিনি ভর্তি হন সাধারণত। এবং আমরা এটাও প্রস্তাব করেছি, হ্যাঁ তিনি ভিকটিম হইতেই পারে, তাহলে আপনি তাকে আবাসন বৃত্তি দেন। আমি নারী শিক্ষার্থীদেরকে আবাসন বৃত্তি দিচ্ছি না, যারা সিট পায় না, তাকে আবাসন বৃত্তি দেন। কিন্তু নীতিমালা ভায়োলেট করে ওই শিক্ষার্থীকে সিট প্রদানে সুবিধা দেওয়া, আবার যখন হল সংসদ গিয়ে বলে তাকে সিট দিয়েন না, তখন ছাত্রদলের ওই হলের পোস্টেড নেতারা হল প্রবেশকে ঘেরাও করে বলে সিট দিতেই হবে, কারণ বিভিন্ন নেতার আত্মীয় স্বজন, সে দলের বিভিন্ন সিনিয়র পোস্টেড নেতা। অথচ দেখেন খুব সিম্পলি চিন্তা করলে, যে ছেলেটা মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, রংপুর থেকে এসছে, ঢাকা শহর চেনে না, তিনি সিট পাওয়ার বেশি হকদার নাকি যে ছেলেটা 5 বছর ধরে ঢাকায় আছে, 7 বছর ধরে ঢাকায় আছে, যিনি রিয়েট নিয়েছেন তিনি ঢাকা শহর চিনেন, তার বিজনেস আছে, তার টিউশন হয়তো আছে, তার অন্য কিছু অ্যাডজাস্টমেন্ট তার অলরেডি ইমপ্রুভ হয়েছে, আর একটা কেউ আরেকজন যিনি মাত্র প্রথম বর্ষে আসে তার মিনিমাম অ্যাডজাস্টমেন্ট এখনো ক্রিয়েট হয় নাই। কে বেশি হকদার এখানে যখন সিট সংকট থাকে? নিশ্চয়ই তিনি বেশি হকদার যিনি সবেমাত্র ফার্স্ট ইয়ার আসছে। আমি তো বরং প্রস্তাব করব যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে সিট দিয়ে দেন, বাকি যেটুকু সংকট থাকে মাস্টার্স কিংবা সিনিয়র দিকে সিট কমিয়ে নিয়ে এসে তাকে আবাসন বৃত্তি দেন। এখানে বরং যেটুকু সিট থাকে সবার আগে হকদার হচ্ছে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, যিনি ঢাকা শহরে এখনো চিনেন না। ইন্টারন্যাশনালি এটাই ফলো করা হয়, যেটুকু সিট থাকে যদি কম থাকে সবার আগে নবীর শিক্ষার্থীকে প্রায়োরিটি দেওয়া হয়, যিনি সিনিয়র হয়ে যান, তিনি রানিং স্টুডেন্ট হলে তাকে অন্যভাবে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়। আর আমার এখানে কি হয়, প্রথম বর্ষে অসহায় শিক্ষার্থীটাকে, যিনি মাত্র ঢাকায় আসছেন, ক্রাইসিসে থাকা শিক্ষার্থী, তাকে বলে দেওয়া হয় তুমি কই থাকবা আমি জানি না, তাকে ভর্তি করে দেওয়া হয়, ক্লাস স্টার্ট করে দেওয়া হয়, তিনি কোথায় থাকবেন জানেন না, ঢাকা শহর চিনেন না, একটা হাহাকার অবস্থা। এই ক্রাইসিসে আমরা আমাদের ভাইদেরকে ফেলতে দিতে পারি না। আমরা গত বছর একটা কাজ করেছিলাম যে প্রাথমিকভাবে প্রত্যেক নারী শিক্ষার্থীকে আমরা আবাসন বৃত্তির আওতায় নিয়ে আসছি, যাতে করে যারা সিট পান নাই তারা আবাসন বৃত্তি পায়। এটা মোটামুটি অলমোস্ট প্রায়ই পেয়েছে, অল্প দিক সেদিক হলে সেটা আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। আর এবছর আমাদের জায়গা হচ্ছে ছাত্রদেরকেও যারা সিট পাবে না তাদের আবাসন বৃত্তি নিশ্চিত করার আন্দোলনটা জারি রাখা, এবং সিট নীতিমালা আর একটু রিজিড করে দেওয়া, যাতে করে বারবার রিএড নেওয়ার প্রবণতা না হয়। বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে আমরা দেখেছি 1বার 2বার 3বার মাস্টার্সে কোনো রকম কাগজ জমা দিয়ে চলে আসছেন। কেন? তিনি বৈধ শিক্ষার্থী হিসেবে হলের থেকে যেতে চান। এই প্রবণতা আমরা বন্ধ করতে চাই।
আমরা চাই যে প্রথম বর্ষের শিক্ষার্থীকে প্রায়োরিটি পায়। ডাকসুর জিএস হিসেবে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এটা হয়তো মানুষের জানতে চাই যে ডাকসুতে কি পরিমাণ বরাদ্দ থাকে এবং ডাকসু থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের কি কি কাজ করা যায় ওই বরাদ্দের ফান্ড দিয়ে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আবার কোথাও কোথাও প্রশংসাও রয়েছে যে আপনারা বিভিন্ন কার্যক্রম করেছেন হলগুলোতে, কোথাও কোথাও রিডিং রুমে হয়তো আপনারা এসি দিয়েছেন, কেন্দ্রীয় মসজিদে আপনারা এসি দিয়েছেন, আরও বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম করেছেন, চিকিৎসা সেবার ওই আপনাদের যে হেলথের জায়গা আছে সেখানেও ডেভেলপ করেছেন। এই ফান্ডগুলো কোথা থেকে আসে? আপনারাও কি কোনো চাঁদাবাজির অর্থ থেকেই এটা করেন, নাকি নিজেদের অন্য কোনো ফান্ডিংয়ের সোর্স রয়েছে? ডাকসুর একদম কোর কাজটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেগুলার ফাংশনকে, শিক্ষার্থী ওরিয়েন্টেড কাজগুলোকে মোবিলাইজ করা, পারফেক্টলি ফলো আপ করা, প্রেশারাইজ করা, শিক্ষার্থীদের রাইটসটা অ্যাসিওর করা। আবার আমাদের এখানে ব্যর্থতা হইল, ডাকসুর এখন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিতে ডাকসুতে ফান্ড হয়েছে মাত্র 25 লাখ টাকা। আচ্ছা, ডাকসুতে খোঁজ দেন 2 কোটির উপরে টাকা দিয়েছে। আমাদের এখানে এটা সেটা কারণ দেখি এখন পর্যন্ত কীভাবে ডাকসুকে অচল রাখা যায়, কার্যক্রমবিহীন রাখা যায় চিন্তা। তো শিক্ষার্থীদের যেটুকু মিনিমাম দেওয়ার কথা ছিল ছাত্রলীগের পিরিয়ডে 19-এর ডাকসু, সে সময় আমি হিসাব করছি 2 কোটি প্লাস টাকা, কিছু কাজই করে নাই, খুব বেশি কাজই হয় নাই। ওরা প্রথমেই হচ্ছে মারামারি লাগায় হচ্ছে 2-3 গ্রুপ হয়ে গেছে একেবারে। সেখানে স্টার্টিংয়েই বিশেষ বরাদ্দ 2 কোটির উপরে টাকা দিয়েছে। আমাদের এখানে এখন মাত্র এই অবস্থা। এরপরও আমরা চিন্তা করছি কয়েকটা জায়গায় আমরা কাজ করবো। একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউনিভার্সিটির অ্যালামনাই রিসোর্স যত বেশি মোবিলাইজ করা যায়, প্রত্যেকটা রিসোর্সকে এখানে এঙ্গেজ করা। সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারনাল রিসোর্সকে, ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের রিসোর্সকে, আপনি আমার টাকা না দিতে পারেন কিন্তু ওই ফান্ডটা তো ইউনিভার্সিটির টাকা আছে, ওই ফান্ডটা ওই সংশ্লিষ্ট টিচার দিয়ে ইউটিলাইজ করে কাজটা শুরু করা। আমরা কয়েকটা কাজ এবারে, এর আগে যেটা হতো প্রত্যেকটা ডাকসুর পরে আপনি হিস্ট্রি একটু চেক করে দেখবেন, আমি অনেক বিপিজিএর সাথে বসছি আগের, তার ডাকসুর পরের দিনেই বসতো কার গ্রুপে কে কে জিতেছে, কে কে জয়ী হয়েছে, মধ্যখানে ভাগাভাগি করতো, কার কে কটা টেবিল দখল করবে মিছিল দিত। এটা দিয়ে নেতা হইতো ঠিকই, পরবর্তীতে পুরো বছরব্যাপী শিক্ষার্থীদের জন্য কল্যাণকর কাজ করা, একটা পার্মানেন্টলি কিছু চেঞ্জ মেকিং ইভেন্ট নামায় নিয়ে আসা চেষ্টা করা, এই জায়গাগুলোতে এখানে ক্যাম্পাসগুলোতে হয় নাই। বরং এটা একটা, আর 19-এর ডাকসুতে তো পুরো গ্রুপিং করে মারামারি অবস্থা, নুরুল হক নূরকে আটকায়ে ভিতরে মারা হয়েছে ডাকসুর রুমেই। অর্থাৎ এখানে একটা অলওয়েজ ছিল যে গ্রুপিং করা, রাজনীতি করা, এই ধরনের একটা সিস্টেম ছিল। টুকটাক কিছু কালচারাল এবং অন্যান্য প্রোগ্রামগুলো হতো। আমরা এবার চিন্তা করেছি ডাকসু নির্বাচনের পরের দিনেই আমরা প্রত্যেককে ওন করব, হল সংসদ সহ সবাইকে কোনো ধরনের গ্রুপিং ছাড়া সবাই একসাথে মিলে কাজ করবার চেষ্টা করবো। একটা হিস্ট্রি মেকিং স্টার্টিং হবে। এখানে পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করার জন্য, নিজে মাইমেন তৈরি করার জন্য এই কাজটা করতে দিব না, যেহেতু এটা আমাদের শিক্ষার্থীদের ভোট, আমাদের জন্য এটা আমানত। সেজন্য আমরা কাজ শুরু করে আলহামদুলিল্লাহ আমরা পেরেছিও। আমরা এই হিস্ট্রি স্টার্ট করেছি এবং একটা অচল ডাকসুকে, অফিসের পোকামাকড়ে ভরপুর, চেয়ার টেবিল নাই, অফিসে কোনো স্টাফ ম্যানেজমেন্ট নাই, কিচ্ছু নাই, অনেক বস্তু অচল, পুরো জিনিসটাকে রিডেকোরেট করে মাত্র আজকে 7 মাস পার হওয়ার পরে আমরা সদস্যদের জন্য বসার জায়গা করে দিতে পেরেছি। নির্বাচিত যারা সদস্য, সম্পাদকদের জন্য আগে থেকে ছিল জাস্ট চেয়ার টেবিল তৈরি করতে হয়েছে। এতদিন লেগেছে আমাদের নতুন করে ভবন তৈরি করে, রুম তৈরি করে তাদেরকে বসার জায়গা দেওয়া, এটা অচল জিনিসকে সচল করা। এরপরও দেখেন আমরা যেমন ধরেন আমাদের কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের পড়া পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসা। আমরা দেখেছি শুধু সেন্ট্রাল লাইব্রেরিতে ব্যাগ দিয়ে লম্বা লম্বা সিরিয়াল, এটা কঠিন। আমরা প্রত্যেকটা রিডিং রুমকে আমরা এসির আওতায় নিয়ে আসবো। এর প্রকল্প আমরা স্পন্সর ম্যানেজ করেছি প্রাথমিকভাবে 5টা হল টার্গেট করে ইলেকশনের পরের মাসে, আর হ্যান্ড ওভার করতে পেরেছি আজকে 7 মাস পরে। কেন ততদিন পারি নাই? এই ইউনিভার্সিটির কমপ্লেক্সিটি, তারা নানান নিয়ম কানুন দেখিয়ে। কারণ আপনি দেখবেন প্রত্যেকটা হল প্রপোস্ট অলমোস্ট বিএনপির সাদা দলের পোস্টেড নেতা, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায়, ইউনিভার্সিটির যত জায়গায় সিদ্ধান্ত গ্রহণকারী বোর্ডই আছে, ডিনস প্যানেল যারা আছে তারা, প্রভোস্ট প্যানেল যারা আছে তারা, প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট দলের বিএনপির তাদের চিন্তা হচ্ছে যে এই প্রত্যেকটা সিদ্ধান্তকে আমরা দীর্ঘায়িত করা যায়, কেন অনেকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলা যায়। এটা খুবই দুঃখজনক, আমরা এমনটা আশা করি নাই কখনো। আপনি দেখেন সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকার বাজেট আমরা নিয়ে আসছি, সেন্ট্রাল ফিল্ডের খেলার মাঠে পানি জমে, খেলতে একটু কষ্ট হয়, খেলার সুবিধা পায় না, এটা একটু আপনারা কাজ করেন, স্পন্সর আমরা বাইরে থেকে এনে দিই। আপনারা অনেক টাকা নাই, আপনাদের কোনো টাকা নাই, অনেক ক্রাইসিস দেখাচ্ছেন, ওকে আমরা বাইরে থেকে ম্যানেজ করি, টাকা এনে চেক হ্যান্ড ওভার করেছি। আজকে 4 মাস পার হলো, এখন পর্যন্ত কোনো কাজে হাত দেয় না, এখন নানা কমপ্লেক্সিটি দেখাচ্ছে। রিডিং রুমের এসি কথা বললাম, সেই প্রথম মাসে শুরু করা কাজ 7 মাস পরে এসে আজকে আমরা হ্যান্ড ওভার করতে পেরেছি। এতদিন শুধু ঘুরঘুরি করতে হয়েছে, শুধু হ্যান্ড ওভার করতে। আমরা যদি প্রথম মাসে পারতাম, আমার নারী শিক্ষার্থীরা, আমার ছাত্র ভাইয়েরা প্রত্যেকেই রুমে রুমে যেয়ে পড়তে পারতেন। আবার দেখেন এটা গেল তো রিডিং রুমের এই লম্বা সারি সলভ করতে। আমাদের প্রত্যেকটা নারী হলে দেখবেন ছাত্রীরা কার্ড দেখিয়ে ঢুকতে হয়,
কার্ড দেখিয়ে ওই হলের কিনা, আবার ফেসও দেখাতে হয় তিনি আমি কিনা। মাঝে যারা পর্দা করেন অথবা পর্দা করেন না, প্রত্যেকেরই জন্য একটা ভালোই একটা হ্যাসেলের মুখোমুখি হতে হয়। স্টাফরা তাকে চেক করছেন তিনি শিক্ষার্থী কিনা, অনাবাসীরা ঢুকতে পারছেন না, আবার অনাবাসিক নানা কমপ্লেক্সিটি। আমরা প্রথম মাসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে হলের গেটে এমন একটা ডিজিটাল সিস্টেম থাকবে, কার্ড পাঞ্চ সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস, যে অপশনটা যার জন্য ফ্লেক্সিবল তারা এভাবে করে ঢুকবেন। আমি 3 সেকেন্ড নিচ্ছি। সেই প্রকল্প এখন পর্যন্ত হল প্রশাসন অ্যাপ্রুভ করে যে কাজটা করবে স্পন্সর ম্যানেজ করার হতো, সেটা হয় নাই। তারপর দেখেন মেয়েদের জিমনেশিয়াম নাই আলাদা এক্সারসাইজ করার জন্য, সেটা আমরা বাইরে স্পন্সর নিয়ে প্রায় 70-80 লাখ টাকা খরচ হয়েছে। কাজ ফুললি রেডি, শুধুমাত্র একটা ইলেকট্রিক লাইন দিয়ে স্টার্ট করবে, এখনো করে নাই। সেন্ট্রাল মসজিদ মানে বিশ্ববিদ্যালয়ে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, সেন্ট্রাল মসজিদ রেডি করছি, এখনো এই ইলেকট্রিসিটি লাইন দেয় নাই। যে বিশ্ববিদ্যালয়ে আমলাতান্ত্রিক জটিলতা, এটা সরকারি অফিসে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। আমি যে রাজনৈতিক মতাদর্শের হই না কেন, বিশ্ববিদ্যালয়ের কাজ যদি ছাত্র শিক্ষকদের উন্নয়নমূলক এবং পজিটিভ হয় তাহলে তো কারোই বাধা দেওয়ার কথা না। তারপরও কি এমন আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে যে কারণে আপনারা অভিযোগ করছেন যে আপনারা উদ্যোগ নেওয়ার পরেও কাজগুলো হচ্ছে না? অনেস্টলি স্পিকিং, আহামরি জটিলতা না, এটা তৈরি করা হয়েছে। আমি দুইটা কাজের দুইটা উদাহরণ দিই। জিমনেশিয়ামের কাজটা বলি, ফর্মাল প্রসিডিওর যা যা মেনটেন করতে হয়, যত কিছু দেখায়, এত হাবিজাবি আমরা মানি নাই। আমরা বলছি অনুমতি দেন, করে ফেলি, কাজ শুরু করে দিয়েছি, কাজ হয়ে গেছে। এখন সেন্ট্রাল মসজিদ করতে দিচ্ছে না কোনো রকমে, বারবার মিটিংয়ে বলছে এই জিনিস করতে দিব না, ওপেনলি বলছেন গুরুত্বপূর্ণ পোস্টেড শিক্ষকেরা যে এটা করার দরকার নাই, এখন করতে দেবে না। পরে আমরা শেষ পর্যন্ত একটা অন্য বিকল্প ওয়েতে পারমিশন নিয়ে ইউনিভার্সিটির প্রশাসনে, যেটা আমরা দেখছি পুরোটা বডি করে তারপর করছি। আরেকটা প্রকল্প দেখা, যেটা ইউনিভার্সিটির হাতে আমরা ছেড়ে দিয়েছি, সেন্ট্রাল ফিল্ড, 2 কোটি টাকা চেক হ্যান্ড ওভার করেছি, ভাবছি আপনারা এটা করেন। আজকে 4 মাস ধরে আটকে আছে, কাজেই হাত দেয় নাই। আর একটা প্রকল্প বলি, এই যে মেয়েদের গেটের 2 কোটি টাকা আপনারা দিয়ে দিয়েছেন, অলরেডি দিয়ে দিয়েছি, চেক হ্যান্ড ওভার করেছি, কিন্তু কাজ শুরু হয় নাই। মেয়েদের এই যে কার্ড সিস্টেম যে পাঞ্চ করা, পুরো প্রজেক্টটা আমরা তাদের সাথে কানেক্ট করে দিয়ে হ্যান্ড ওভার করে দিয়েছি আজ বহু আগে। এটা মেয়েদের জিমনেশিয়াম প্রজেক্ট হওয়ার আগে, সেকেন্ড মাসে কথা বলছি, এখন পর্যন্ত কাজে হাত দেয় নাই। অথচ যে দুটো জিনিস আমরা দায়িত্ব নিয়ে শুরু করেছি, সেন্ট্রাল মসজিদ, একটা হচ্ছে মেয়েদের জিমনেশিয়াম, এটা কাজ কমপ্লিট। বাসের একটা প্রজেক্ট, বাসটা হয়তো আগামী কয়েকদিনেই এই মেয়েদের ক্যাম্পাসের মেয়েদের জন্য এই সুফিয়া কামাল হল থেকে এই মৈত্রী হল পর্যন্ত এই সময় এই বাসের মধ্যে একটা পড়াশোনা ভালো পরিবেশ সম্মত এসি সমৃদ্ধ একটা বাস নিয়ে আসা, সেটা আমরা আমাদের ব্যবস্থাপনা নিয়ে আসার চেষ্টা করছি, সামনে হয়তো উদ্বোধন হবে। তারপর শনিবারের বাস চালু করা, বলছে বাজেট নাই, শনিবারে যদি বাস আমরা দেই আলাদা এই অ্যামাউন্ট, বিশাল লক্ষ অ্যামাউন্ট, কোটি অ্যামাউন্ট খরচ হবে, বাবা আমরা পারবো না। সেই বাজেটটাও আমরা বাইরে থেকে এনে দিয়েছি, স্টিল চালু হয় নাই। শনিবারে যে শিক্ষার্থীরা যারা আসা যাওয়া করবে তারা পারে নাই, বাজেটটা আমরা এনে দেওয়ার পরে এই দুঃখ আমরা কই রাখবো, যে প্রত্যেকটা জিনিস এনে দেওয়ার পরে যে কটা প্রজেক্ট আমরা দায়িত্ব নিয়ে একটু সিরিয়াস মোডে, যে ওনাদের কথা সবটা না শুনে আমরা লিগেল জায়গাটা ঠিকঠাক রেখে কাজটা করে ফেলেছি, সেসব কাজ ঠিক মতো হয়েছে। আর যেগুলো ওনাদের রেসপেক্ট রেখে ওনাদেরকে হ্যান্ড ওভার করেছি, সেটা স্টিল এখন পর্যন্ত কাজটা আটকে আছে। তবে আমরা একটা জিনিস মেনটেন করেছি, যে যেমন সেন্ট্রাল মসজিদের কথা বলি, ওখানে প্রায় 3 কোটি টাকা খরচ হবে, 3 কোটি 3.5 কোটি টাকার মধ্যে বলেছে। আমরা হচ্ছে পুরোটা আপনারা করে দেন, আমরা জাস্ট কী লাগবে, কোথায় ভাঙতে হবে, ওয়াশরুম ভাঙতে হবে, এসি সাউন্ড সিস্টেম পাল্টাতে হবে, লাইট পাল্টাতে হবে, রুম এটা ভেঙে ফেলতে হবে, এটা করতে হবে, রং করতে হবে, টোটাল চাহিদাটা তাদের ইঞ্জিনিয়ারিং টিমকে, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টিমকে দেখিয়ে এখানকার অ্যাপ্রুভাল নিয়ে তাদেরকে দিয়েছি, তারা পুরোটা করে দিয়েছে, খরচ যা হয়েছে তারা পে করেছে। সেম জিমনেশিয়ামেরটা এখানে 70-80 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা কেমন ডিজাইনের হবে পুরোটা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং টিমকে দেখিয়ে তাদের অ্যাপ্রুভাল নিয়ে ওদেরকে হ্যান্ড ওভার করেছি, তারা ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তারা এসে নিজেরা পুরোটা করে দিয়েছে। এভাবে করেই মানে আমরা যাতে এটা কি স্পন্সর নাকি এটাও এক ধরনের চাঁদাবাজির এই অংশ? এটা ফুল স্পন্সর, এবং আমরা এখানে যেটা মেনটেন করছি, একটা পয়সাও তো আমাদের ট্রানজাকশনের কোনো প্রয়োজন নাই, মানে টাকা আমাদের কাছেও আসবে না, আমরাও যাব না, পুরোটা তারা করে দিবে, তারা পে করে দিবে, আমরা জাস্ট ডকুমেন্টেশনের জায়গাটা কোঅপারেট করবো, তাকে কনভিন্স করে অ্যাপ্রোচ করে নিয়ে আসা। এমনও হতে পারতো যে টাকাটা আমরা নিয়ে আমরা পে করতেছি, কিন্তু এই জায়গাটা আমরা ইচ্ছা করে যাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে স্পন্সর কোম্পানির লিয়াজো করিয়ে দিচ্ছেন, তারা কাজটি করে দিচ্ছে এইভাবেই। হ্যাঁ, তারা ফুললি করে দিচ্ছে। আরেকটা হচ্ছে যেটা টাকা আসছে, টাকাটা আমরা ইউনিভার্সিটিকে বুঝাই দিচ্ছি, যেমন এই যে সেন্ট্রাল ফিল্ডটা বললাম 2 কোটি টাকা আসছে, শনিবারের বাসের টাকা ভাড়া বললাম আসছে, আমরা বুঝাই দিলাম, কিন্তু তারা কাজটা শুরু করে নাই। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা মানে হতভাগ্য অবস্থা, মানে কাজও হচ্ছে না, আবার আপনারাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন না। এই টাকাটা যদি 2 কোটি টাকা যদি তারা বলতেন যে কোনো একটা ব্যান্ড প্রতিষ্ঠান দিয়ে করেন, অন্তত ওখানে হ্যান্ড ওভার করে দিতাম, ডিজাইন যদি অ্যাপ্রুভ হতো, সেন্ট্রাল মসজিদটা যেভাবে হয়েছে বা জিমনেশিয়াম যেভাবে হয়েছে, এখানেও টাকা আমাদের হাত দিতে হতো না।
কিন্তু কাজটা ঠিকই হয়ে যেত, বা ইউনিভার্সিটি নিজে যদি আন্তরিক হইতো বাবা আমরা করে দিচ্ছি, কাজটা হয়ে যেত। মাঝে এখন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, বর্ষাকাল অলরেডি চলে আসছে, প্রত্যেকটা শিক্ষার্থী ভিকটিম হচ্ছে, পিছলে পড়ে যাচ্ছে, আহত হচ্ছে, অবস্থা খুবই খারাপ। এই একটা দুর্গতি আপনারা সম্প্রতি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, এখানে আপনারা একটা বড় ফান্ডিং নিয়ে এসেছেন এবং তারকা ফুটবলার মেসুত ওজিল বাংলাদেশে এসেছিল, যদিও এটা নিয়ে খুব বেশি মিডিয়ায় ইয়ে হয়নি। অন্য কোনো তারকা বা দলীয় প্রেক্ষাপটে আসলে হয়তো অনেক বড় করে হতো। মেসুত ওজিলের মতো একজন তারকাকে নিয়ে আসলেন আপনারা, নিশ্চয়ই তার্কিশ ফান্ড ছিল আপনাদের এইটাতে। এই যে বিভিন্ন জায়গা থেকে ফান্ড এনে আপনারা কাজ করছেন, এটা কি আপনাদের একক আধিপত্য ক্যাম্পাসে টিকিয়ে রাখার জন্যই কি এসব করছেন? না, এখানে মানে ক্যাম্পাসে আমার আধিপত্য দিয়ে আমার কোনো কল্যাণ নাই। ক্যাম্পাসে আমার কল্যাণ তখন যখন আমার দ্বারা কোনো শিক্ষার্থী উপকৃত হবে। আধিপত্য যদি আমরা চাইতামই, তাইলে আমরা 5ই আগস্টের পরে যখন আমরা প্রত্যেকটা ছাত্র সমাজে আমরা খুব ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছি, তখনই আমরা হয়তো হল দখল করতাম, হয়তো অনেক কিছু ছাত্রদল যেগুলো করতেছে আর কি, যা মন চায় তাই করছে, আমরা সেটা ছাপিয়ে বরং আমরা আমাদের রেগুলার জায়গায় কাজটা কন্টিনিউ করছি। মানে আমার দলকে প্রাধান্য দিয়ে আমার ছাত্র শিবির সে সুপ্রিম হয়ে উঠবে, সব নিয়ন্ত্রণ করবে, এটা আমার বেনিফিট কি? ছাত্র সংগঠনের মূল কাজটা দখলদারিত্ব না, ছাত্র সংগঠনের মূল কাজটা হচ্ছে লোকবল তৈরি করা, জনশক্তি তৈরি করে তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে। মানে আমি এই পয়েন্টে আসি, ছাত্র শিবিরের আমি যেটা পার্সোনালি মনে করি যে জনশক্তিরা এখানে আসবে, শিক্ষার্থীরা আসবে, তারা কিছু শিখবে, তারা এমন কিছু পাবে এখান থেকে যেটা সেটা রেগুলার শিক্ষা ব্যবস্থায় পায় না। আমরা একটা কাজ করেছি, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত টোটাল শিক্ষা ব্যবস্থায় কোথায় কী কী লিমিটেশন আছে, তিনি সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠতে তার কী কী লিমিটেশন আছে, কোন কোন স্টেজে, কোন কোন বয়সে, সেই অনুযায়ী অ্যাড্রেস করা। আমার কাছে একটা বই আছে, বইটা হচ্ছে সিলেবাস, ছাত্র শিবিরের সিলেবাস। এখানে এজ অনুযায়ী বুক রিকমেন্ডেশন, টপিক রিকমেন্ডেশন আছে এবং সেটা আমরা একটা কোর্স দিয়ে ফলো আপ করি যারা আমাদের কাছে আসেন। এবং এক পর্যায়ে যখন তিনি সদস্য হয়ে যান, ইউনিভার্সিটিতে পড়েন, বেশ ভালো পড়াশোনা, তার জন্য আবার একটা হায়ার সিলেবাস রিকমেন্ডেড করি, এটা হচ্ছে উচ্চতর সিলেবাস, এটা তিনি অধ্যয়ন করবেন। আবার এটা কীভাবে তিনি ফলো আপ থাকবেন সেটার চেষ্টা করা হয়। এর মধ্যে দিয়ে যেটা হয়, শিক্ষার্থী তিনি যিনি আমার কাছে দেখবেন, আপনি জাস্ট একটু অন্যভাবে চিন্তা করলে একটা চেয়ারে বসাই দিবেন কবি মাদ্রাসা থেকে একটা জুব্বা পড়া শিক্ষার্থী, আরেকটা চেয়ারে বসাই দিবেন ইংলিশ মিডিয়ামে পড়া একজন ছেলে বা মেয়ে যিনি ইংলিশ মিডিয়ামে মাত্র ক্লাস করে আসছেন। দুজনকে চিনে না, দুজনকে একই ফ্যামিলিরও না, দুজনে কিন্তু মানুষ, দেশের নাগরিক, কিন্তু একজন কবি মাদ্রাসায় পড়ছে, একজন পড়ছে ইংলিশ মিডিয়ামে, দুজনের দুই রকমের ড্রেস আপ, কিন্তু একে অপরকে প্রচণ্ড ঘৃণা করছে। দেখবেন তিনি মনে করবেন ইংলিশ মিডিয়ামে, তিনি মনে করবেন কোনো কারণ ছাড়াই এই লোক মনে হয় সেকেলে, এরকম মনে হয় কেমন জানে, মানে ওরা মৌলবাদী এরকম মনে করবে। আবার যিনি হচ্ছে এই কবি মাদ্রাসায় যিনি আছেন, তিনি মনে করবেন ও মনে হয় ইসলামের কিছুই জানেন, অন্য দৃষ্টিকোণ থেকে তিনি ক্রিটিক করবেন। দুজনকে চরম লেভেলে ঘৃণা করেন সাধারণত সোসাইটি আমরা দেখি। কিসের আউটপুট? আমাদের শিক্ষা ব্যবস্থা আউটপুট। শিক্ষা ব্যবস্থা এমনভাবে এখানে ভাগ করা হয়েছে, আমি দুটো স্যাম্পল বললাম, আরও অনেকভাবে ভাগ করা যায়। যে অটো একজন মানুষ নিজেকে সুপিরিয়র ভাবতে শুরু করে কিছু কারণে, আরেকজনকে নিচের লেভেলের ভাবে, আবার তিনি আবার আরেকটা কারণে নিজেকে নিচের লেভেলে ভাবে, মানে নিচের লেভেলে পরিগণিত হয়, অন্যজন নিজেকে সুপিরিয়র ভাবে। এই যে এক অপরের ঘৃণার চাষ, নিম্ন শ্রেণীর নাগরিক মনে করা, নিজেকে সুপিরিয়র মনে করার প্র্যাকটিস আমার শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেয়। বিপরীতে আমরা যখন সবাইকে নিয়ে কাজ করি, আমার কাছে ওই ইংলিশ মিডিয়ামে পড়ে স্মার্ট দেখতে মনে হয় শিক্ষার্থীটাও আছে, আর কবি মানুষের যাকে আপনি মৌলবাদী মনে করছেন, সেখানে মনে করছেন মাদ্রাসা পড়া শিক্ষার্থী, তিনিও আসেন। দুজনেই ক্রাইসিসটা বুঝে, তিনি নিজেকে অনেক সুপিরিয়র মনে করলো, তিনি অনেক বেশি ইসলামিক প্র্যাকটিসে মুসলিম মনে করলো। দুইজনের কোথায় কী কী লিমিটেশন আছে সেটা মাথায় রেখে ছাত্র শিবির সিলেবাস ডেভেলপ করে এদেরকে স্কিল্ড ম্যানপাওয়ার হিসেবে তৈরি করে। ফলে দেখা যায় এই তিনি ওনাকে অন করছেন, যিনি ভিন্ন কালচারে বেড়ে উঠছেন, আবার এই কালচারে বেড়ে ওঠা শিক্ষার্থী আবার ঠিক বিপরীত কালচারে বেড়ে ওঠা শিক্ষার্থীকে অন করছেন, দুইজনেই দেশের জন্য রিসোর্সফুল পার্সন হয়ে গড়ে উঠছেন। এটা আমাদের চ্যালেঞ্জ। এখন আসি এই মেডিকেলের কথা বলছে। মেডিকেলে এই যাবৎকালে সবচেয়ে ম্যাসিভ লেভেলের চেঞ্জটা এবার হয়েছে, যেটা দীর্ঘদিনের লিগেসি ছিল। ডাকসুর আগেও অনেকে চেষ্টা করেছেন, সেখানে সেই টিমও আমরা ছিলাম, পুরো টিম মিলে চেষ্টা করেছি। এখন সেটা উদ্বোধন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মেশিনারি জানা হয়েছে। আগে ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার, এটা পৃথিবীর মনে হয় একমাত্র মেডিকেল যে মেডিকেলের এই ইমার্জেন্সি থাকে দ্বিতীয় তলায়। ইমার্জেন্সি রুগীদেরকে তো ইনস্ট্যান্ট ঢুকাইতে হয়, ভর্তি করাইতে হয়, এখানে দেখবেন দ্বিতীয় তলায় ছিল। এত আনপ্ল্যান্ড একটা মেডিকেল সেন্টার, সেটাকে এখন পুরোটাই রিডেকোরেট করা। এখন শুধু একটা চ্যালেঞ্জ বাকি আছে আমাদের, সেটি হচ্ছে ডক্টরসদের অ্যাভেলেবিলিটি বাড়ানো, ভালো ডক্টরসদেরকে অ্যাপয়েন্ট করা, এই প্রক্রিয়াটা বাকি আছে। আগে আমরা চেক করতে গিয়ে দেখেছি ডাকসু হওয়ার পরে এমনও ডাক্তার আছেন 40 বছর ধরে বেতন নিচ্ছেন, একদিনও চেম্বার আসেন না। তিনি চেম্বার করেন মিরপুরে, এখানে লিস্টেড 40 বছর ধরে বেতন নেন, একদিন আসেন না। কেন তিনি কেউ চেক করেন নাই? কেন আমাদেরকে এতদিন পরে চেক করতে হলো? যাই হোক, আমরা একটা রেগুলার সিস্টেমে আনলাম। আমরা ওই দিন যিনি আসছেন গেস্ট তারকা খেলোয়াড়, উনি নিজে নিষেধ করেছেন যে হচ্ছে
খুব বেশি প্রচার না করতে, সিকিউরিটি অ্যান্ড আদার্স ইস্যুতে। এই জন্য আমরা খুব বেশি প্রচার করি নাই। উদ্বোধনী প্রোগ্রামে এসেছেন, উদ্বোধন শেষ, তারপরে চলে গেছেন, এরকম হয়েছে। একটু ক্যাম্পাসে ফিরতে চাই। ক্যাম্পাসে যে সংঘাতের রাজনীতি বা আবারও কি সংঘাতময় পরিবেশ তৈরি হতে পারে কিনা, এই দায় কি শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর, নাকি জাতীয় রাজনীতিরও একটা প্রেক্ষাপট এখানে তৈরি হয়? ধরেন আপনারা যেমন আপনারা দাবি করেন যে আপনারা স্বাধীন সংগঠন, কিন্তু শেষ পর্যন্ত জামাতের নির্বাচনী জনসভায় আপনাদের নেতৃত্বকে দেখা যায় যে ভাষণ দিতে বা নির্বাচনী প্রচারণায়। তো সেই ক্ষেত্রে তো সেই লেজুর ভিত্তিক সাংগঠনিক যে কাঠামো, জামাতের লেজুর ভিত্তিক সাংগঠনিক কাঠামো ছাত্র শিবির এবং বিএনপির লেজুর ভিত্তিক কাঠামো হচ্ছে ছাত্র দল। আপনারা কেন নিজেদেরকে আলাদা করে বলতে চান যে আপনারা আসলে লেজুর ভিত্তিক সংগঠন নয়? একটা পার্থক্য ঠিকঠাক বোঝা জরুরি। সেটি হচ্ছে যখন লোকাল ইলেকশন হবে, জাতীয় নির্বাচন হবে, সেইখানটাতে আমি দেশের নাগরিক কিংবা ভোটার হিসেবে যে কারোর পক্ষে ক্যাম্পেইন করব, ভোট চাইব, ভোট দেব কিংবা প্রার্থী হব, সেটা আমার অধিকার। কিন্তু আমি যখন দাবি করি আমার সংগঠন লেজুর ভিত্তিক করে না, তখন যেটা চেক দিতে হবে সেটি হচ্ছে আমার সংগঠনের স্ট্রাকচার কিংবা কমিটির জন্য তার পিছু পিছু আমার দৌড়াইতে হয় কিনা, সে নেতাকে মেনটেন করতে হয় কিনা, কিংবা আমার কমিটির কারো পদ বিলুপ্তি ওই সুপিরিয়র ব্যক্তির স্বাক্ষরে হয় কিনা, অথবা আমার মান্থলি কিংবা উইকলি কিংবা হাফ ইয়ারলি কিংবা ইয়ারলি যেসব এজেন্ডা আমরা মেনটেন করি এবং ক্যাম্পেইন করি, এজেন্ডা হাসিল করি, সেই এজেন্ডা ওই দলের সেবাদাস হিসাবে ফাংশন করে কিনা। এই প্রত্যেকটা প্রশ্নে আপনি দেখবেন, আমার এখানে দেখবেন আমার কমিটি আমার লোকেরাই দেয়, আমার সাথী সদস্যরাই সভাপতি কী হবে ডিসাইড করে, কারো অনাস্থা প্রস্তাবনা আমার সাথী সদস্যরা ঠিক করে। ওই চট্টগ্রাম মহানগর উত্তর সাগর কমিটির জন্য মহানগর জামাতের কোনো এঙ্গেজমেন্ট এখানে কোনোভাবেই নাই, বরং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের কমিটির জন্য দেখবেন ওই এলাকার বিএনপির প্রভাব আছে। আবার রুহুল কবির রিজভী কখন কারো সিগনেচার দিয়ে বাতিল করে দেয়, এই ভয় তাদের থাকে, ফলে পল্টন অফিসে গিয়ে মিছিল করে স্লোগান দিয়ে পাহারা দিতে হয়। এই ক্রাইসিসটা আমার এখানে নাই বলেই আমার লেজুর ভিত্তি করি না বলে আমরা বলে থাকি। একই সাথে আমার ন্যাশনাল, যেহেতু আমরা দেশের নাগরিক হিসেবে বড় হয়ে উঠবো, সেবা করব এবং সামনে লং রানের সেবা করবো দেশের জন্য, সেক্ষেত্রে যারা দেশের আপার নাগরিক, আপার লেভেলে যারা সেবা করেন বা রাজনীতি করেন, তাদের সাথে আমার এলাই থাকবেই। কারো ক্ষেত্রে 80%, কারো ক্ষেত্রে 20%, কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে মানে যার কাছে যেরকম থাকে। বিএনপির ক্ষেত্রে লাস্ট 15 ইয়ার্সে আমাদের ফেসিবাদ বিরোধী লড়াইয়ে একমত ছিল, আমরা জীবন দিয়েছি। বেগম খালেদা জিয়া মার্কসবাদী ডেমোক্রেসি ঘোষণা করেছে, আমাদের ভাইরা জীবন দিয়েছে, মিছিল করেছে না। জামাতে কোনো প্রোগ্রামে আমরা এলাই হব, আন্দোলন করবো, কোথাও দ্বিমত হলে সে দ্বিমত আমরা ব্যক্ত করবো। আবার যেমন ধরেন যে এর আগে যে কটা ক্রাইসিস এরকম গেছে, ন্যাশনাল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল, যেটাতে ছাত্র শিবির যেভাবে কোঅপারেট করার কথা সেভাবে আমরা করেছি। মূল জায়গায় একটাই, সেটি হচ্ছে আমার সংগঠন কোনো দলের আন্ডারে থাকবে না, আমার সংগঠনের এজেন্ডা কোনো দল ডিসাইড করবে না, আমার সংগঠনের নেতা কে হবে, কে বাদ পড়বে, এটা আমার সংগঠনের কর্মীরা ঠিক করবে। এই প্যারামিটারে আমার সংগঠন লেজুর ভিত্তি করে না, করবেও না, এটা আমাদের স্পেশাল বৈশিষ্ট্য। কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে তো ছাত্র দলের নেতাদেরকে ছাত্র দলের নেতারাই সিলেক্ট করেন। এবং না, ছাত্র দলের ক্ষেত্রে ছাত্র দলে দেখবেন রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পদ বাতিল হয়, আপনি এখনো দেখবেন যে মেনটেন করতে হয়, পল্টনে গিয়ে তারেক রহমানের প্রোটোকল দিতে হয়, বা হচ্ছে কোনো এমপি, ওই এলাকার এমপি কোনো ক্যাম্পেইন করতেছে, এমপি খুশি না হলে ওই এলাকার কমিটি ভয় থাকে যে কখন তাকে বাদ দিয়ে দেয়। এই জিনিসটা আমি নেগেটিভলি দেখছি না, যেটা তাদের বিউটি, তারা এটা ওন করে, তারা মনে করে যে এটার মধ্যে দিয়ে তারা বেড়ে উঠবে। কিন্তু আমি যেটা মনে করি যে শিক্ষার্থীদেরকে তৈরি করতে হয় মূলত ফিউচারের জন্য, তাদের ক্যারিয়ারে ফোকাস রাখতে হয়, তাদের রেগুলার অ্যাক্টিভিটিস ফোকাস রাখতে হয়। সে যখন ন্যাশনাল ইস্যু নিয়ে ব্যস্ত থাকবে, ন্যাশনাল লিডারকে প্রোটোকল দেওয়া তার এজেন্ডা হয়ে যাবে, ন্যাশনাল পার্টিকে তার মানে ব্যানগার্ড হিসেবে রোল প্লে করে প্রাইম হয়ে যাবে, তখন তিনি তার শিক্ষার্থীকে নিয়ে আর ভাববেন না। তার কর্মসূচি স্কুলে শিক্ষার্থীদেরকে স্কুলিং করা, ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে ফ্লাউরিশ করার জন্য প্ল্যান করা, এখান থেকে আর থাকবে না। তখন তার ফোকাস পয়েন্ট রয়ে যাবে না তাকে কীভাবে হ্যাপি করা যায়। এই ক্রাইসিসটা তৈরি হয় যেটা ছাত্রদল কিংবা ছাত্রলীগ এই কিন্তু সংগঠনগুলো ফেস করে। বিপরীতে ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র শিবির টাইপের সংগঠনগুলো যারা এই স্ট্রাকচারটা শিক্ষার্থী ওরিয়েন্টেড ফোকাস রাখে, তাদের জন্য কাজ করাটা অনেকটাই শিক্ষার্থী ওরিয়েন্টেড হয়, এটা একটু বেনিফিট পাওয়া যায়। ডাকসু একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং ডাকসু নির্বাচন যেহেতু দীর্ঘদিন হয়নি, এবার নির্বাচন হয়েছে। ডাকসুর আসলে কতটুকু ক্ষমতা রয়েছে এই কারণে বলছি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা দেখার, সেটা কি শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক বা ডাকসু দেখতে পারে, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও এখানে বড় ধরনের ভূমিকা রয়েছে? এখানে লিটারেলি চিন্তা করলে, আপনি অক্ষর হিসাব করলে কনস্টিটিউশন দিয়ে ডাকসুর কোনো ক্ষমতা নাই। আবার আপনি যদি লিডারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করেন, যে লিডার যিনি থাকবেন, বিপিজিএস এক্সওয়াইডের সম্পাদক যারা থাকবে, তাদের ক্যাপাসিটির উপর যদি ডিপেন্ড করে, তিনি চাইলে পুরো সরকারকেই পথ দেখাতে পারেন। দুটো জায়গায় আপনি আজকে হয়তো আমাদের ডাকসুতে দেখছেন যে আমরা বাইরের বড় বড় রিসার্চ পার্সনকে নিয়ে এসে ইউনিভার্সিটির
ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। আবার এমনও হতে পারে পরে কোনো ডাকসু আসবে আমাদেরকেও ছাপিয়ে যাবে, যে এর চেয়ে বেশি রিসোর্সেসের ডাকসুকে অনেক বেশি আরও ওয়ার্ল্ড করবে। আবার এমনও হতে পারে পরে এমনও ডাকসু দেখবেন যে এত লোয়ার ক্লাস যে হচ্ছে হয়তো বা মিনিমাম রিসোর্সটা মোবিলাইজ করতে পারছে না, আবার আমাদেরকে ছাপিয়ে যাবে, এমন হতে পারে। আমরা এইটুকু চ্যালেঞ্জ নিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো সময় ডাকসুকে ছাপিয়ে গিয়ে আমরা টোটালটাই শিক্ষার্থী ওরিয়েন্টেড রাখতে চাই, জাতীয় রাজনীতির ফ্যাক্টর হিসাবে কিংবা জাতীয় রাজনীতির টুলস হিসাবে ইউজ না হয়ে শিক্ষার্থীদেরকে মনের বা হৃদয়ে লুকিয়ে থাকা প্রত্যেকটা নিডকে কানেক্ট করতে পারে সেই জায়গাটিতে ডাকসুকে আমরা রাখতে চাই, সেটাই মাথায় রাখছি আপাতত এখন পর্যন্ত। ডাকসু যেহেতু একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এখানে যারা আগে নেতৃত্ব দিয়েছে তারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও বড় ধরনের ভূমিকা রেখেছে। এস এম ফরহাদ ডাকসুর এখন জিএস, আমরা মানে ভবিষ্যতে এস এম ফরহাদকে বাংলাদেশের জাতীয় রাজনীতির কোথায় দেখব বা কোন পর্যায়ে দেখতে চান আপনি আপনাকে নিজে? আমি সেটি ডাকসু যে কদিন থাকবে সে কদিন চিন্তা করবো না, চিন্তা করেছি। কারণ হচ্ছে এর আগে যেটি আমরা দেখেছিলাম, যেটা আমরা ক্রিটিক করছি বারবার, ডাকসু বিজয়ের পরদিন থেকে তিনি চিন্তা করেন যে পরে তিনি এমপি মন্ত্রী হবেন। এটা করতে যেয়ে তিনি আর ডাকসুতে কাজ করেন না, তার সাথে কাজ না করে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে ব্যস্ত থাকেন। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যে কারণে তার ফোকাস পয়েন্ট শিক্ষার্থীরা থাকে না। পরেশ ডাকসুর আরেকজন লিডার হয়, তিনি আবার এভাবে আগান, এভাবে রয়ে গেছে আর কি। তো আমরা এবার চিন্তা করেছিলাম যে আমাদের অনেকেই অনেকভাবে বলেছে যে এবার জাতীয় নির্বাচন হচ্ছে, অংশগ্রহণ করা যায় কিনা, অনেকভাবে পরামর্শ দিয়েছে। আমাদের বিপি সাদিক কাইম ভাইকে অনেকে পরামর্শ দিয়েছে। তবে আমরা একটা জায়গায় একমত ছিলাম যে আমরা এখন ডাকসুতে ফোকাস থাকবো সবাই মিলে, এবং শিক্ষার্থীরা যে কারণে ভোট দিয়েছে ঠিক সেই কারণটাই আমাদের আগামী 1 বছর সেপ্টেম্বর পর্যন্ত এটা আমাদের মাথায় থাকবে। এরপরে হয়তো আল্লাহ তৌফিক দিলে যে কোনো ফিল্ডে যেখানে মনে হয় যে রোল প্লে করার সুযোগ আছে, ইনশাআল্লাহ আমরা রোল প্লে। তার মানে ডাকসুর আপনার যে সময়, সে সময় পার হওয়ার পরে আপনি জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা করবেন, তার আগে আপাতত শুধু ডাকসুতেই থাকতে চান। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের স্বার্থ। আপনারা দায়িত্ব নেওয়ার সময় যিনি ভিসি হিসেবে ছিলেন, তাকে নিয়ে অনেকবার বলা হয়েছে যে তিনি আপনাদের ভিসি বা আপনাদের দলের প্রতি তার আনুগত্যের জায়গা আছে বা ভালো লাগা আছে। এখন নতুন ভিসি দায়িত্ব নিয়েছেন, গতকাল আপনারা ভিসির সাথে দেখা করেছেন, বেশ কিছু দাবি দাওয়া নিয়েও কথা বলেছেন। আগের ভিসি বর্তমান ভিসি তুলনামূলক একটু শুনতে চাই। আগের ভিসিকে আমরা লম্বা সময় পেয়েছি, তিনি যে অনেক বেশি কোঅপারেট করেছেন বিষয়টা এমন না। অনেকগুলো ব্যাপার আমি যদি ধরে বলি, তিনি বহু জায়গায়, যেমন আমরা সিট পলিসি চূড়ান্তকরণের কথা বলেছিলাম, তার তখনও চূড়ান্ত হয় নাই। সেশন বাইন্ডিংস কথা বলেছিলাম, তখনও করে নাই, এখনও সেটা হয় নাই। তারপরে ধরেন যে ফর্মালিটি যেসব জটিলতা বললাম, যে যেসব জটিলতা আমরা ফেস করছি সেটা তখনও ফেস করেছি, তিনি সলভ করতে পারেন নাই। তো প্রবলেমটা ভিসির জায়গা না। তো এখন ভিসিও আমি আশাবাদী যে তিনি চেষ্টা করবেন। এখন পর্যন্ত তিনি বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবার পর থেকে তিনি তার দলীয় পরিচয় ভুলে যান, তিনি ভিসি হিসেবে ঢুকেন, সেই হিসেবে রোল প্লে করবেন। আমরা আশা রাখতে চাই। তবে আরও কিছুদিন গেলে হয়তো আমরা এটা মন্তব্য করতে পারবো। প্রবলেমটা যেখানে, যে তিনি তো একটা দলের, আবার পাশাপাশি যখন প্রত্যেকটা মানুষই দলেরই হয়, প্রত্যেকটা প্রভোস্ট থেকে শুরু করে ডিন থেকে একটা পার্টিকে ওন করেন, তখন পার্টির নানা স্টেক হোল্ডারকে খুশি রাখতে যেয়েই তিনি হয়তো মাঝে মাঝে অন্য তার খেয়ে হারিয়ে ফেলেন, এরকম হইতে পারে। তো আমি আশা করবো, এখন পর্যন্ত ইতিবাচক আশা রাখতে চাই। আর কিছু মাস গেলে হয়তো বুঝতে পারবো, মাত্র ওনার 1-2 মাস পার হলো। এই সময়ের মধ্যে তিনি পুরোটা সন্তুষ্ট নই আমি পার্সোনালি। এর আগে যে কটা ক্রাইসিস হয়েছে, যেমন ধরেন যে থানায় ঢুকে মব করা হয়েছে, শিক্ষার্থীদের আক্রমণ করা হয়েছে, তিনি চাইলে ইনস্ট্যান্ট যেতে পারতেন, অথবা তিনি চাইলে এখনও ব্যবস্থা নিতে পারতেন। লম্বা সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো ব্যবস্থা হয় নাই। আমরা সিট পলিসি নিয়ে বারবার কথা বলছি, প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করার কথা বারবার বলছি, আর অনেকগুলো ব্যাপারে এরকম আছে যেগুলো এখনো পেন্ডিং রয়ে গেছে। সেন্টারের মধ্যে কথা বললাম, আমাদের বহুবার জানানো হয়েছে, বছর সলভ হয়ে যাবে, এখনো কিন্তু হয় নাই। তো এরকম অনেকগুলো প্রবলেম আছে যেগুলো এখনো প্রবলেম চলছে। বাজেট নিয়ে কথা বললাম, উনি বলেছেন বাজেট ম্যানেজ করবেন, দিবেন, দেখা যাক সময় পার হলে বোঝা যাবে। তবে আমার কাছে মনে হয়েছে দিন শেষে তিনি যদি পার্টিকে ছাপিয়ে উঠতে পারেন, তার কাছে 2টা অপশন আছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল, যিনি শিক্ষার্থীদের চরম ঘৃণা নিয়ে তাকে পালাইতে হয়েছে। আবার বহু বিশ্ববিদ্যালয়ের ভিসি এমনও পার হয়েছেন বিভিন্ন জায়গায়, তার শিক্ষার্থীদের দোয়া এবং অশ্রুসিক্ত নয়নে তিনি দোয়া পেতে বিদায় নিয়েছেন। ইনি যেহেতু ভিসি হয়েছেন, একটা সময় কিন্তু বিদায় তো নিবেনই নিশ্চয়ই, যখনই নিন না কেন। ওর কাছে 2টা অপশন। একটা হচ্ছে তিনি শিক্ষার্থীদের দোয়া, ভালোবাসা, দরদ ভরা, হৃদয় ভরা দোয়া নিয়ে এখান থেকে বিদায় নেবেন যখন সময় শেষ হবে, অথবা অন্য কারো মতো, যার নাম বললাম, চরম ঘৃণা নিয়ে বিদায় নেবেন। উনি চুজ করবেন কোনটা দিবেন। তবে আমাদের কাজ হচ্ছে তার সঠিক কাজে সঠিক ভালো শিক্ষার্থী ওরিয়েন্টের কাজে কোঅপারেট করা, আবার যে কাজগুলো নেগেটিভ করবেন সেখানে বাধা দেওয়া, তাকে সতর্ক করে দেওয়া, স্যার এটা ভুল হচ্ছে, এই জায়গায় শিক্ষার্থীদের বিপরীত হচ্ছে, এটা আমরা তখন শুধরে দেবো, এটা আমাদের দায়িত্ব। 24-এর অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসা উচিত, হয়তো কিছু পরিবর্তন এসেছেও, সমালোচনাও রয়েছে। নতুন সরকার গঠন হয়েছে, এই সরকার 2 মাস পার করে তাদের 3য় মাস চলছে, সংসদ অধিবেশন চলছে। আজকেও দেখেছেন যে নাহিদ ইসলাম সংসদে
খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্য নিয়ে অনেক অনেক আলোচনাও হয়েছে এবং কেউ কেউ আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে নাহিদ ইসলামের আজকের বক্তব্য এত ভালো লাগলো কেন বা এত আলোচনা হচ্ছে কেন, যে তিনি আসলে কোনো দলের জন্য বলেননি, তিনি বাংলাদেশের জন্য তার বক্তব্য রেখেছেন, এইভাবেই মানে ফ্রেমিংটা করা হয়েছে। 24-এর পর তো এই যে বিভাজন বা রাজনীতিতে একজন আরেকজনকে ব্যাশিং করা, আপনাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে যে আপনারা ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনাদের প্রতিপক্ষকে মারাত্মকভাবে ব্যাশিং করেন এবং আপনাদের প্রচুর বট আইডি বা এই ধরনের বিষয়গুলো রয়েছে। সেই জায়গাতে কি আরেকটু নমনীয় হওয়া যায় না? এই জায়গাটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন আপনাদের কর্মী বাহিনীকে? আপনি যেহেতু ছাত্র শিবিরেরও কেন্দ্রীয় প্রচার সম্পাদক। দেখেন, এই বট কিংবা কাউকে গালি দেওয়া, কাউকে বেশিং করা, এটার মধ্যে দিয়ে সংগঠনের কর্মসূচি বিস্তৃত কখনই হয় না। এটা খুব ভালো বুঝি আমরা। আমি যখন বুঝবো যে কোনো শিক্ষার্থী বা কোনো জনশক্তি কিংবা কোনো শিক্ষক কিংবা কোনো নাগরিক কোনো আইডি করতে গালির মুখোমুখি হবেন, ভিকটিম হবেন, নিশ্চয়ই তিনি আমাকে পছন্দ করবেন না। তাহলে আমি আমার ক্ষতি কেন করব? প্রথম প্রশ্ন। আমি যখন বুঝবো যে কাউকে গালি দেওয়া, স্টার্ট শেমিং করা কিংবা তাকে অনলাইনে তাকে কর্নার করে ফেলা, এগুলোর মধ্যে দিয়ে তার হৃদয়ে বরং আমার প্রতি ঘৃণা তৈরি হয়, নিশ্চয়ই আমি করবো না। তাহলে কে করে? প্রশ্ন এটা। আমরা একটা গত বছর মাঝামাঝি সময়ে আমরা একটা প্রেস রিলিজ দিয়ে অ্যানাউন্স করি যে যেসব পেজ আপনাদের চোখে পড়ে আমাদেরকে একটু দিবেন, আমরা মামলা করবো, ব্যবস্থা করবো। আমরা তখন দেখি যে আমাদের নামে বহু পেজ বিভিন্ন সংগঠনগুলো, একটা বড় সংখ্যক খুলছে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন, এখন বিএনপি এগুলো খোলা শুরু করছে। পেজ খুলে ওরে হুমকে দেয়, ওরে গালি দেয়, ওরে এটা করো, ওরে এটা করো। তারা যখন দেখে যে ছাত্র শিবিরের এত বেশি আয়োজন, ছাত্র শিবিরের এত বেশি শিক্ষার্থী বান্ধব কর্মসূচি, ছাত্র শিবিরের এত বেশি শিক্ষার্থীর সাথে এঙ্গেজমেন্ট, তাদের ব্যাপারে তো অন ফিল্ড আমি বিতর্কিত করতে পারছি না, তাদের ভালো আচরণে সবাই মুগ্ধ হচ্ছে, বিতর্কিত করার একটাই রাস্তা, তাদের নামে ভুয়া পেজ করবো। আমার ব্যাগে আমার কাছে অনেকগুলো ডকুমেন্ট আছে যে ছাত্র শিবিরের পন্থী পেজ খুলে, সেই নামে পেজ খুলে, এখান থেকে ধরেন যে পিন পোস্ট কভার ফটোতে জামাতের আমিরের পক্ষে কিংবা শিবির কেন্দ্রীয় সভাপতির পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে রাখবে, পিন পোস্ট দিয়ে রাখবে, আর কিছু পক্ষে দিবে, বাকি কাজ হলো অন্যদের বিরুদ্ধে আজে বাজে জিনিস ছড়ায়। ফলে ওই অডিয়েন্স যিনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো জানেন না, তিনি কনফিউশনে পড়ে যান। আমরা যদি সক্ষম সুযোগ থাকতো, আমরা যেটা করতাম, ছাত্রদল এখন যেটা করছে না, তাদেরকে বলছিলাম যে আপনারা যদি মনে হয় শিবির করছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। সব পেজ লিস্ট করে 100-200-500 যাই বলেন না কেন, লিস্ট করে সাইবার টিমকে পাঠান, পুলিশের সাইবার টিমকে, তার ব্যবস্থায় তাদেরকে অ্যারেস্ট করুক, তাহলে তো আমরা মুক্তি পাই, আপনি মুক্তি পান, বেঁচে যাই। আপনি এটা করেন না কেন? আপনি ক্ষমতা আসছেন এত মাস হয়ে গেল, আপনি করেন না কেন? আপনি করেন না কারণ এই পেজ আপনি চান, এটা আপনিও জানেন। ব্যবস্থা নিলেই তো হয়। আমরা পড়ে গেছি মহাবিপদে, আমরা তো ওই ফরেন্সিক বের করতে পারছি না, এই ক্ষমতা আমাদের হাতে নাই। আমরা বরং মাঝে একটা ব্যবস্থা নিয়েছিলাম, পেজ লিস্ট করে কিছু পুলিশকে পাঠানো, তার ব্যবস্থা নেয় না, এরকম অবস্থা আর কি। মাঝে তাদের এই পরিকল্পিত এই সাইবার যে ক্রাইম যেটা করছে, এটা সাইবার ক্রাইমেই বটে। আরেকজনের নামে পেজ খুলে ওরে গালি দেবে, দায়টা তার উপরে যাবে। খুবই অ্যালার্মিং জায়গা। এখান থেকে আমরা আসলে নিস্তার চাই। আমি আমার ভালো কাজ দিয়ে সংগঠনকে বিস্তৃত করতে চাই। আমি আমার অন ফিল্ড প্রত্যেকটা জনের শিক্ষার্থীর কাছে যে ছাত্র শিবিরকে বোঝাতে চাই। আমি প্রত্যেকের কাছে আমার সিলেবাস পৌঁছাতে চাই, বলতে চাই যে আমি আসলে তোমাদের জন্য কী চাই। আমি প্রত্যেককে আমার এই পাঠের চেকলিস্ট পৌঁছাতে চাই যে আমার কী পড়া উচিত, কেমন করে বেড়ে ওঠা উচিত। আমার ট্রেনিং প্রোগ্রাম তাকে থ্রো করতে চাই। তিনি আমার কাছে আসবেন, এঙ্গেজ হবেন, একজন স্কিলড রিসোর্সফুল পার্সন হিসাবে তিনি বেড়ে উঠবেন, এটাই আমি চাই। আমি অনলাইনে ব্যস্ত থাকতে চাই না। তিনিই খুলছেন, তিনিই ছড়াচ্ছেন, দোষটা আমার হচ্ছে। কিন্তু আমি নিস্তার চাই। জানি না বিএনপি এটা করবে কি না, কারণ এই পেজ যদি তারাই ছড়ায়, তারা হয়তো এখান থেকে আমাদেরকে মুক্তি দেবে না, বরং এটা নিয়ে আমাদেরকে নেগেটিভ প্রচারণার চেষ্টা করবে। তবে হ্যাঁ, ছাত্র শিবিরের কাছে যারা একবার আসেন তারা জানেন যে ছাত্র শিবিরে কেউ ছড়াচ্ছে না, বরং সামওয়ান এটা করে তাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। আবার যারা ছাত্র শিবিরের কাছে আসেন না, দূরে থাকেন, তারা কনফিউজ হয়ে যাচ্ছেন যে তাদের ব্যাপারে এটা আশা করি নাই, তারা এটা কেন করছে, এই ধরনের চিন্তা করছে। তো একটা সময় হয়তো আসবেন, মানুষ সবাই জানবে এই জিনিস ছাত্র শিবিরের দ্বারা হয় নাই, এই জিনিস অন্য কেউ ছড়াচ্ছে। তবে মানে অন্য যারা বন্ধু সংগঠন আছে, ছাত্র দল বা আদার্স যারা কাজ করছে, তারা এই যুদ্ধটা অনলাইন থেকে সরে নিয়ে এসে অনুরোধ করবে একটু অফলাইনে নিয়ে আসুক। অফলাইনে আমরা কমপ্লিট করতে চাই আমাদের কাজের মধ্যে দিয়ে। আপনি নিশ্চয়ই আপনার মতো করে বললেন, ছাত্র দলের কোনো নেতা যদি আমার এখানে আসেন, তাহলে আমি এই প্রশ্নটি তার জন্য রিপিট করব, তখন আমি হয়তো দেখব যে তিনি সম্পূর্ণ ব্যাপার হচ্ছে যদি অন্য কেউ থাকতো, তখন আমি আমার সাথে যত নথিপত্র আছে, কমপক্ষে 150 পেজের লিস্ট আছে, যেগুলো তারা চালায়, আমাদের নামে চালায়, আমাদের উপর দোষটা বর্তায় এবং ফেক জিনিসপত্র ছড়ায়, আমি খুব ডকুমেন্টেড নিয়ে আসছি। কখনো যদি দরকার হয় আমি প্রোভাইড করতে পারবো। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে ছোট ছোট উত্তর নিতে চাই, প্রায় এক কথাই। ডাকসু স্বাধীন না সীমাবদ্ধ? সীমাবদ্ধ। ছাত্র রাজনীতি সংস্কার না সংঘাত? সংস্কার চাই। প্রশাসন সহযোগী না বাধা?
অলমোস্ট বাধা। ক্যাম্পাস সহনশীল না বিভক্ত? এখন বিভক্তির পথে যাচ্ছে, সহনশীল চাই আর কি ইনশাল্লাহ। ভবিষ্যৎ ডাকসু না জাতীয় রাজনীতি, মানে আবার কি ডাকসু ইলেকশন করার ইচ্ছা আছে কিনা? আমার আপাতত ইচ্ছা নাই যে ডাকসুর সুযোগ পেয়েছি জিএস হিসেবে সর্বোচ্চ কাজ করার, এটুকুতেই হয়তো এটা শেষ হবে আর কি, জানি না। এটা যেহেতু সংগঠন সিদ্ধান্ত নেই, তো আমি ব্যক্তিগত মত দিলাম। এবার সংগঠনে থাকলে ছাত্র শিবির ডিসাইড করে যে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না, এটা আমার ব্যক্তিগত মত দিলাম। একদম শেষ প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনাদের এই সহযোদ্ধা ছাত্র সংগঠন, ছাত্রদল বা অন্য যারা আছে, তাদের সাথে সম্পর্কের ডেভেলপমেন্টের জন্য ছাত্র শিবির কি কোনো উদ্যোগ নেবে কিনা? আমরা উদ্যোগ ছাত্র শিবিরের জায়গা থেকে বহুবার নিয়েছি। আমাদের প্রত্যেক বছর ক্যালেন্ডার প্রোগ্রামের মতো করেই প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে মত বিনিময় সভা হয়। ইফতার প্রোগ্রামে তারা ইনভাইটেড, ঈদ 15 মিনিট হয় ইনভাইটেড, তারপর তাদেরকে শুভেচ্ছা বিনিময় হয় প্রত্যেকটা দিবস উপলক্ষে, এবং এই যে কোনো সেমিনার করতে গেলে তারা ইনভাইটেড হয় প্রত্যেকটা জায়গায়। তো এই চেষ্টা আমাদের চলমান থাকবে। আমাদের দিন শেষে আসলে যেই নাগরিকদেরকে গড়বার যে চ্যালেঞ্জ, যে কমিটমেন্ট আমরা নিয়েছি স্কুল পিরিয়ড থেকে একদম ইউনিভার্সিটি পিরিয়ড পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে কানেক্ট করতে চাই। ছাত্র শিবির আমি একা পারবো না নিশ্চয়ই, আমি চাই প্রত্যেকটা বন্ধু সংগঠনকে এমএস পৌঁছাতে চাই, ভাই আমি এই মডেলে কাজ করছি, আপনি এর সাথে বেটার মডেলে করতে পারেন, এই মডেলে ফলো করতে পারেন। আমরা উদ্দেশ্য একটাই, আমার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা নাগরিক যাতে সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং সৎ দক্ষ হয়ে উঠতে পারে, এই চেষ্টাই আমরা করি। এটাতে সবাইকে এঙ্গেজ করতে পারার জন্যই আমরা সবাইকে, সব সংগঠনকে এঙ্গেজ করার চেষ্টা করি, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটাই আমরা হয়তো অব্যাহত রাখবো। অনেক ধন্যবাদ এস এম ফরহাদ, কষ্ট করে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকে এবং আপনার টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আমরা এই আয়োজন নিয়ে হাজির হই। আগামী পর্বে আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।